সত্যি বলুন, এখন আপনার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না যে সেই মানুষটা ফিরবে কিভাবে? আর এই প্রশ্নটার মধ্যেই আপনি নিজেকে রোজ একটু একটু করে ভেঙে ফেলছেন, কখনো চুপ থেকে, কখনো ভেবে, আর কখনো ফোন হাতে নিয়ে। এবার মন দিয়ে শুনুন, সবথেকে বড় কষ্ট এটা নয় যে সে চলে গেছে আর আপনাকে এমন অনুভব করিয়ে গেছে যেন আপনার কোনো দামই ছিল না। আর এখান থেকেই শুরু হয় তার ইগোর আসল শক্তি। কারণ ইগো সবসময় একটাই জিনিস চায়, আপনার ঝুঁকে পড়া, আপনার পিছু নেওয়া, আপনার ভেঙে যাওয়া। কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাকে সেই 7টি পদক্ষেপ বলতে যাচ্ছি যা আপনার ইগো নয়, আপনার আত্মসম্মানকে দাঁড় করাবে। আর যখন আপনার আত্মসম্মান দাঁড়িয়ে যায় না, তখন সামনের জনের ইগো নিজে থেকেই নিচে নামতে শুরু করে। কারণ তাকে প্রথমবার এটা মনে হতে থাকে, একে সামলানো এখন আর আমার আয়ত্তে নেই। এবার একটা কথা একদম পরিষ্কার বুঝে নিন, এই ভিডিও কোনো মিথ্যে খেলা নয়। এটা সেই উপায় যা আপনাকে আবার মজবুত বানাবে, আর সেই মজবুতি সামনের জনের ভেতরে ভয় তৈরি করবে। তাই আপনার কাছে একটা ছোট অনুরোধ, এই ভিডিও মাঝপথে ছাড়বেন না। কারণ শুরুটা আপনাকে সামলে রাখবে, কিন্তু শেষ নিয়মটি সামনের জনকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। তো চলুন এবার শুরু করি প্রথম নিয়ম থেকে, যেখান থেকে আপনার ভ্যালু বা মর্যাদা আবার তৈরি হতে শুরু করবে। পয়েন্ট 1, নিজেকে সাথে সাথে সহজলভ্য করা বন্ধ করুন। এবার একটু মন দিয়ে শুনুন, এই প্রথম পয়েন্টটি যতটা ছোট মনে হয় না, আসলে এটাই আপনার পুরো গল্পের শুরু। দেখুন, যেদিন মন ভাঙে সেদিন ভেতর থেকে একটা ছটফটানি ওঠে, আর সেই অস্থিরতায় মানুষ সবার আগে কি করে? সে সামনের জনের দিকে দৌড়ায়। কখনো মেসেজ, কখনো কল, কখনো শুধু এটা বলে দেওয়া যে একবার কথা বলো, আর কখনো এটা ভেবে নেওয়া যে হয়তো ভুলটা আমারই ছিল। মানে মন ভাঙলে হাত যেন নিজে থেকেই সেই মানুষটার দিকে চলে যায়। এবার আমি আপনাকে খুব ভালোবেসে একটা কথা বলি, এইসব বাইরে থেকে ভালোবাসা মনে হয়, কিন্তু সামনের জন এটাকে ভালোবাসা হিসেবে দেখে না, সে এটাকে আপনার অসহায়ত্ব হিসেবে দেখে। আর যেদিন আপনার অসহায়ত্ব তার চোখে পড়ে গেল না, সেদিন তার অহংকার ওপরে উঠে যায়। কারণ তার মনে হয় এ তো আমাকে ছাড়া চলতেই পারবে না। এবার একটা দৃশ্য ভাবুন, আপনি মেসেজ করলেন, সে দেরিতে জবাব দিল। আপনি আবার করলেন, সে দেখলই না। আপনি আবার করলেন, আর সে শুধু এতটুকু লিখে দিল, পরে কথা বলবো। এবার লক্ষ্য করুন, এই পরে কথা বলবো আপনাকে থামায় না, এটা আপনাকে আরও বেশি অস্থির করে তোলে। আর তারপর আপনি নিজেকে আরও সস্তা করে ফেলেন। আর সত্যি কথা এটাই যে মানুষ যত সহজলভ্য হয়, তার মর্যাদা তত কমতে থাকে। এবার মন দিয়ে বুঝুন, নো কন্ট্যাক্টের শুরু এখান থেকেই হয়। আপনি সামনের জনকে এটা দেখান যে আপনি দৌড়ে গিয়ে তাকে ধরবেন না, আপনি তাকে এটা অনুভব করান যে আপনার সম্মান আপনার কাছে সবার আগে। আর মনে রাখবেন, এখানে সস্তা হওয়ার মানে টাকা নয়, সস্তা হওয়ার মানে হলো প্রতি মুহূর্তে পাওয়া যাওয়া, প্রতি মুহূর্তে অ্যাভেলেবল থাকা, প্রতিটা আঘাতের পরেও সেই একই দরজায় দাঁড়িয়ে থাকা। এখন আপনি ভাবছেন, কিন্তু যদি আমি থেমে যাই তবে তো সে আরও দূরে চলে যাবে। দেখুন, যে মানুষটা সত্যি আপনার, সে আপনার শান্ত থাকার মর্যাদা দেবে। আর যে মানুষটা শুধু আপনার দুর্বলতা চায়, সে আপনার এই নিস্তব্ধতায় ভয় পেয়ে যাবে। আর এটাই তো দরকার, কারণ আপনার উদ্দেশ্য তাকে ধরা নয়, আপনার উদ্দেশ্য নিজেকে বাঁচানো। এবার একটা কথা একদম পরিষ্কার বুঝে নিন, যেদিন মন ভেঙেছে সেদিনই আপনার আসল পরীক্ষা শুরু হয়েছে। হয় আপনি আপনার কষ্টের কারণে নিজেকে নিচে নামিয়ে দেবেন, অথবা নিজের কষ্ট সত্ত্বেও নিজেকে সামলে নেবেন। আর যে মানুষ নিজেকে সামলে নিতে পারে না, সেই সামনের জনের ইগো নয়, বরং তার অহংকার ভেঙে দেয়। তাই আজ থেকে আপনার প্রথম পদক্ষেপ এটাই, সাথে সাথে পাওয়া যাওয়া বন্ধ করুন। মেসেজ থামান, কল থামান, এবং নিজের সম্মানকে একটা উত্তরের জন্য বন্ধক রাখবেন না। আর এটাই আপনার প্রথম নীরবতা, যা তার মাথায় তোলপাড় সৃষ্টি করবে। সে ভাববে, এ হঠাৎ শান্ত কেন হয়ে গেল, এ এখন আমার পেছনে কেন আসছে না, এ এখন আগের মতো কেন নেই। ব্যাস, এই প্রশ্নটাই তাকে প্রথমবার ধাক্কা দেবে, আর এখান থেকেই আপনার আসল নিয়ন্ত্রণ শুরু হবে। তো চলুন এবার দ্বিতীয় পয়েন্টের দিকে যাই, যেখানে শিখব যে নীরবতা কিভাবে সামনের জনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। পয়েন্ট 2, দুর্বল অবস্থায় একটাও মেসেজ পাঠাবেন না। এবার একটু মন দিয়ে শুনুন, এই দ্বিতীয় পয়েন্টটি শুনতে ছোট মনে হয়, কিন্তু আপনি যদি এটা ধরে ফেলতে পারেন না, তবে আপনার সম্মানও বেঁচে যাবে, আর সামনের জনের ইগো প্রথমবার নড়বড়ে হতে শুরু করবে। দেখুন, মন ভাঙার পর প্রথম হামলা আপনার মনের ওপর হয় না, প্রথম হামলা হয় আপনার নিয়ন্ত্রণের ওপর। কারণ ভেতর থেকে মন অস্থির থাকে, আর সেই অস্থিরতায় মানুষ একটা কাজই করে, সে নিজেকে হালকা করে দেয়। এবার আপনি বুঝুন দুর্বল মেসেজ কোনগুলো। সেই মেসেজগুলো যেগুলো আপনি শান্ত হয়ে নয়, বরং ছটপট করে পাঠান। কেমন আছো, একবার কথা বলো, আমি ঠিক নেই, শুধু একটা উত্তর দাও, মাত্র 1 মিনিট। এবার আমি আপনাকে খুব ভালোবেসে একটা কথা বলি, এইসব শুনতে তো ভালোবাসাই মনে হয়, কিন্তু সামনের জন এটাকে ভালোবাসা দেখে না। সামনের জন শুধু এটাই দেখে যে আপনি এখনও তারই নিয়ন্ত্রণে আছেন। আর যেদিন সামনের জনের এই বিশ্বাস হয়ে গেল যে আপনার মুড, আপনার শান্তি, আপনার পুরো দিন সবটাই তার উত্তরের উপর নির্ভর করছে,
সেদিন তার ইগো আরও উঁচুতে উঠে যায়। এবার একটু ভেবে দেখুন, আপনি একটা মেসেজ পাঠালেন আর সামনের জন দেরিতে উত্তর দিল। এবার আপনার মন বলবে কেন দেরি করছে, তারপর দ্বিতীয় মেসেজ চলে যাবে, তারপর তৃতীয়, আর তারপর আপনি নিজেকে আটকাতেই পারবেন না। আর আসল কষ্ট জানেন কোথায় হয়? মেসেজ পাঠাতে নয়, কষ্ট হয় অপেক্ষায়। আপনি বারবার স্ক্রিন দেখেন, আপনি বারবার ভাবেন দেখল কিনা, অনলাইন আছে কিনা, আর ধীরে ধীরে আপনার পুরো দিন সেই মানুষটার নামে হয়ে যায়। এবার মন দিয়ে বুঝুন, আপনার মনে হয় আপনি ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু আসলে আপনি আপনার ভ্যালু কমিয়ে দিচ্ছেন। কারণ ভালোবাসায় সবথেকে ভয়ঙ্কর জিনিস হল ছটপট করে সহজলভ্য হয়ে যাওয়া। আর যে মানুষ আপনাকে ছাড়াও আরামে থাকছে, সে যদি এটা দেখে ফেলে যে আপনি তাকে ছাড়া নড়ে গেছেন, তবে সে আপনাকে হারানোর ভয় পাবে না, সে শুধু আপনাকে আরও তুচ্ছ মনে করবে। তাই নো কন্ট্যাক্টের সবথেকে প্রথম নিয়ম এটাই, দুর্বল হয়ে কোনো মেসেজ নয়। এবার আপনি ভাববেন কিন্তু মন খুব চায়। হ্যাঁ, মন চাইবে, হৃদয়ে কথা বলবে, রাতে মনে পড়বে, কিন্তু সেটাই তো আপনার পরীক্ষা। এবার আমি আপনাকে একটা সহজ কথা বলি, যখনই মন চাইবে যে শুধু একটা মেসেজ করে দিই, তখন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি এই মেসেজটা শান্তি থেকে পাঠাচ্ছি নাকি ভয় থেকে? যদি উত্তর ভয় হয় তবে থেমে যান, কারণ ভয় করা যোগাযোগ আপনাকে আবার সেই জায়গাতেই নামিয়ে দেবে যেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। আর একটা কথা, যদি এই পয়েন্ট আপনার ভাবনাকে এক জায়গায় স্থির করে দেয়, তবে এক্ষুনি ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এই কথা শুধু কাউকে ফিরিয়ে আনার নয়, আপনার সম্মান আর আপনার শান্তি বাঁচানোর। এবার একটা শেষ কথা বুঝে নিন, যেদিন আপনি সত্যি চুপ হয়ে যান না, সেদিনই সামনের জনের ভেতরে প্রশ্ন ওঠে। সে ভাবে, আজ মেসেজ কেন এলো না, আজও পিছু নিচ্ছে না কেন, আজও এত শান্ত কেন? আর এই প্রশ্নই তার ইগোকে আঘাত দেয়। কারণ ইগো সবথেকে বেশি ভয় তখন পায় যখন সামনের জন আপনাকে ছাড়াও ঠিক থাকতে শুরু করে। তাই আজ থেকে আপনার নিয়ম পরিষ্কার, দুর্বল হয়ে একটাও মেসেজ নয়, কোনো কেমন আছো দিয়ে নিজেকে হালকা করবেন না, আর কোনো উত্তরের জন্য নিজের শান্তি বন্ধক রাখবেন না। তো চলুন এবার তৃতীয় পয়েন্টে যাই, যেখানে শিখব যে কাঁদা আর রাগ করা বন্ধ করে শুধু শান্তি আঁকড়ে ধরলে সামনের জন ভেতর থেকে কিভাবে ভাঙতে শুরু করে। পয়েন্ট ৩, সাফাই দেওয়া পুরোপুরি বন্ধ করুন। এবার একটু মন দিয়ে শুনুন, এই তৃতীয় পয়েন্টটি যতটা ছোট মনে হয় না, আসলে এটাই আপনার সম্মানকে সবথেকে দ্রুত আবার দাঁড় করায়। কারণ সম্পর্ক ভাঙে না, সম্পর্ক তখন ভাঙে যখন একজন মানুষ অন্যজনকে হালকা বা তুচ্ছ মনে করতে শুরু করে। আর যখনই সামনের জন আপনাকে হালকা মনে করে, আপনার ভেতরে একটা ভয় তৈরি হয়। ভয় এটা নয় যে সে চলে যাবে, ভয় এটা হয় যে পাছে সে আপনাকে ভুল না বোঝে, পাছে সে আপনার কথার মানে উল্টো না বের করে। আর এই ভয়েই মানুষ সবার আগে কি করে, সে সাফাই দিতে শুরু করে। আপনি লেখেন, আমার কথা ভুল বুঝবেন না, আমি এমন বলিনি, আমি তো শুধু এটাই বলতে চেয়েছিলাম, আমি এমনটা করেছি কারণ। আর আপনি ভাবেন যে আপনি আপনার সত্যতা দেখাচ্ছেন। কিন্তু এবার আমি আপনাকে খুব ভালোবেসে একটা সত্যি কথা বলি, সাফাই আপনার সত্যতা দেখায় না, সাফাই আপনার অস্থিরতা দেখিয়ে দেয়। আর এটাই সেই জিনিস যা দিয়ে সামনের জনের অহংকার আরও উপরে উঠে যায়। কারণ সে ভেতর থেকে এই সংকেত পায় যে আপনি তাকে আটকানোর জন্য যা কিছু করতে পারেন। আপনি নিজেকে ছোট করতে পারেন, আপনি নিজের সম্মান বিসর্জন দিতে পারেন। আর যখন কোনো মানুষ এই ভরসা পেয়ে যায় না, তখন সে আপনার মূল্য বোঝার চেষ্টা করে না, সে শুধু আপনাকে হালকা মনে করে চলতে থাকে। এবার একটা কথা ধরুন, যে মানুষ আপনার মূল্য বোঝেনি তাকে আপনি কথা দিয়ে বোঝাতে পারবেন না। কারণ সে শোনার জন্য তৈরি নয়, সে দেখার জন্য তৈরি আছে। আর সে কি দেখে? সে দেখে যে আপনি কত দ্রুত ভেঙে পড়েন, সে দেখে আপনি কত দ্রুত সাফাই দেন, সে দেখে আপনি কত দ্রুত নিজের নিয়ম ভেঙে ফেলেন। অর্থাৎ সে আপনার কথা পড়ে না, সে আপনার অবস্থা পড়ে নেয়। এবার ভাবুন, যদি আপনি বারবার সাফাই দেন, তবে সামনের জন কি শিখবে? সে এটাই শিখবে যে এ নিজেই আবার ঝুঁকে পড়বে। আর যে মানুষের এই ভরসা হয়ে যায় যে আপনি ঝুঁকে পড়বেন, তার ইগো কোনোদিন ভেঙে পড়ে না, সেটা আরও মজবুত হয়ে যায়। এবার এখানে আপনাকে একটা বড় পার্থক্য বুঝতে হবে। একটা হলো শান্ত থাকা আর অন্যটা হলো সাফাই দেওয়া। শান্ত থাকা আপনার শক্তি, কিন্তু সাফাই দেওয়া আপনার দুর্বলতা হয়ে যায়। কারণ সাফাই দেওয়ার মানে হলো আপনি সামনের জনের কাছে এটা প্রমাণ করছেন যে তার সিদ্ধান্তের প্রভাব আপনার উপর খুব ভারী। আর যেদিন সে এটা ধরে ফেলল না যে আপনি তার সিদ্ধান্তে নড়ে গেছেন, সেদিন সে আপনাকে সম্মান দেয় না, সে আপনাকে সস্তা মনে করে নেয়। এবার একটা ছোট্ট দৃশ্য ভাবুন। সামনের জন বলল, আপনি তো সবসময় এটাই পড়েন। আগে আপনি কি করতেন? আপনি সাথে সাথে সাফাই দিতে শুরু করতেন, না না এমন নয়,
আমার কথা শুনুন, আমি তো শুধু। এবং তারপর আপনি আপনার পুরো এনার্জি লাগিয়ে দিতেন তাকে মানাতে। এবার আপনাকে কি করতে হবে? আপনাকে শুধু আপনার লেভেল বা মান রক্ষা করতে হবে। আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে কম শব্দে কথা শেষ করতে হবে, আর তারপর নিজের কাজে ফিরে যেতে হবে। কারণ সত্যি কথা এটাই, যেদিন আপনি সাফাই দেওয়া বন্ধ করে দেন, সেদিনই প্রথমবার সামনের জন অস্বস্তিতে পড়ে। সে ভাবে, আজ উত্তর পাওয়া গেল না কেন, আজ তর্ক হলো না কেন, আজও নিজেকে প্রমাণ কেন করছে না। আর ব্যাস, এই অস্বস্তি নো কন্ট্যাক্টের আসল প্রভাব তৈরি করে। কারণ এখন আপনি তার সামনে ঝুঁকে পড়ছেন না, এখন আপনি তার পেছনে দৌড়াচ্ছেন না, এখন আপনি আপনার শব্দ দিয়ে নিজেকে হালকা করছেন না, এখন আপনি আপনার শান্তি দিয়ে নিজের ভ্যালু দেখাচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে সাফাই বন্ধ করতে হবে, কিন্তু অভদ্র হওয়া যাবে না। আপনাকে খোঁচা দিয়ে কথা বলা যাবে না, আপনাকে রাগের বশে ভেসে যাওয়া যাবে না। শুধু নিজেকে প্রমাণ করার খেলাটা বন্ধ করতে হবে। কারণ যে মানুষ আপনার সত্যকে বুঝতে চাইবে, সে আপনাকে একবারেই বুঝে যাবে। আর যে মানুষ আপনাকে ভুল বুঝে চলছে, সে আপনার 100টা সাফাই দেওয়ার পরেও মানবে না। তাই আজ থেকে আপনার নিয়ম পরিষ্কার। আপনি সাফাই দেবেন না, আপনি বারবার নিজেকে প্রমাণ করবেন না, আপনি প্রতিটা প্রশ্নের উত্তর হয়ে নিজেকে ছোট করবেন না। আপনি শুধু শান্ত থাকবেন আর নিজের জায়গায় অটল থাকবেন। কারণ এই শান্তি সামনের জনের মাথায় সেই প্রশ্ন তৈরি করবে, যা থেকে তার ইগো ভাঙতে শুরু করবে। তো চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যে নিজের লাইফকে আবার সচল করে আপনি কিভাবে সামনের জনের জন্য একটা অভাব বা ঘাটতি হয়ে দাঁড়ান, আর সেই অভাবটাই তাকে বাধ্য হয়ে ফিরে দেখতে বাধ্য করে। পয়েন্ট 4, নিজেকে মজবুত দেখাবেন না, মজবুত তৈরি করুন। এবার একটু মন দিয়ে শুনুন। এই চতুর্থ পয়েন্টটি খুব সহজ, কিন্তু এটাই সেই জায়গা যেখান থেকে আসল জয় শুরু হয়। দেখুন, মন ভাঙার পর প্রায়ই মানুষ মজবুত হয় না, সে শুধু মজবুত সাজার নাটক করে। আর মজবুত সাজার সবথেকে সহজ উপায় কি? পোস্ট দেওয়া, স্টোরি দেওয়া, হাসি মুখের ফটো দেওয়া আর লিখে দেওয়া, এখন আর কিছু যায় আসে না, এখন আমি ঠিক আছি। এবার আমি আপনাকে খুব ভালোবেসে একটা কথা বলি, ঠিক থাকা ভুল নয়, খুশি থাকা ভুল নয়, কিন্তু যদি এই সব শুধু তাকে দেখানোর জন্য করা হয় না, তবে সেটা শক্তি মনে হয় না, সেটা অস্থিরতা মনে হয়। আর সত্যি বলবো, যে মানুষ আপনাকে ছেড়ে দিয়েছে, সে আপনার পোস্ট পড়ে না, সে আপনার ভেতরের অবস্থা পড়ে নেয়। সে বুঝে যায় যে এ দেখাচ্ছে তো বটে, কিন্তু ভেতর থেকে এখনও সেই আমাতেই আটকে আছে। আর যখন সে এটা দেখে ফেলে যে আপনি এখনও তারই কথা ভাবছেন, তখন তার ইগো শান্ত হয়ে যায়। তার মনে হয় এখনও প্রভাব আছে আমার। এবার বুঝুন, আপনাকে তাকে পোড়াতে হবে না, আপনাকে তাকে বিঁধতে হবে না, আপনাকে শুধু নিজেকে এতটাই মজবুত করতে হবে যে সে নিজে থেকেই আপনাকে নোটিস করে। আর ইগোতে আঘাত কখন লাগে? যখন সে দেখে যে আপনি আর সহজে ভেসে যান না। আপনি এখন প্রতিটা কথায় ভেঙে পড়েন না, আপনি এখন প্রতিটা কষ্টে দৌড়ে যান না, আর আপনি এখন নিজেকে প্রমাণ করেন না। এই বদল পোস্ট থেকে আসে না, এই বদল আপনার অভ্যেস থেকে আসে। আপনি সকালে যখন ওঠেন তখন নিজেকে সামলে নিয়ে ওঠেন, আপনি যখন নিজের কাজ করেন তখন মনকে ভেসে যেতে দেন না, আপনি যখন দিন কাটান তখন শূন্যতা রাখেন না, কারণ শূন্যতার মধ্যেই মস্তিষ্ক সেই একই মানুষকে মনে করে আপনাকে ভেঙে ফেলে। আর যখন আপনি সত্যি মজবুত হন না, তখন আপনার গলার স্বর বদলে যায়, আপনার কথা কমে যায়, আপনার ব্যবহার শান্ত হয়ে যায়, আর আপনার চোখের মধ্যে সেই স্থিরতা চলে আসে, যা না বলেই জানিয়ে দেয় যে আপনি এখন আর আগের মতো নেই। তারপর সে ভাবে, এ এত বদলে গেল কিভাবে? এ এখন আমাকে নিয়ে অতটা নড়ছে না কেন? তবে কি ও সত্যি আমাকে ভুলে বের হয়ে গেল? আর এই প্রশ্নটাই তার ইগোকে ভেতর থেকে আঘাত দেয়। এবার শুনুন, আসল মজবুতির মানে এই নয় যে আপনি পাথর হয়ে যাবেন। আসল মজবুতির মানে হলো আপনি আপনার মনের রাশ নিজের হাতে নিয়ে নিন। মানে ঘুম ঠিক, রুটিন ঠিক, কাজ ঠিক, আর নিজের সম্মান ঠিক। আর একটা ছোট কথা, যদি এই পয়েন্ট আপনার ভেতরে কোথাও নীরবে ঠিকঠাক বসে যায় না, তবে এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। কারণ অনেক মানুষ এই মুহূর্তে কষ্টের মধ্যে শুধু লোক দেখানো করছে আর ভেতর থেকে ভেঙে যাচ্ছে। হতে পারে আপনার এই একটা শেয়ার কাউকে নিজেকে সামলে নেওয়ার একটা কারণ দিয়ে দেবে। তাই মনে রাখবেন, মজবুত দেখাবেন না, মজবুত হন। কারণ আসল পরিবর্তন ধীরে হয়, কিন্তু যখন হয় তখন সামনের জন ভেতর থেকে নড়ে যায়। তো চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যে যদি সে আবার কথা বলে, তবে আপনাকে কিভাবে শান্ত থেকে নিজের ভ্যালু বাঁচাতে হবে, যাতে সে আপনাকে আবারও সস্তা বা সহজ মনে না করে। পয়েন্ট 5, নিজের জীবনকে এতটাই ব্যস্ত করুন যে আপনাকে যেন গায়েব বা অদৃশ্য মনে হয়। এবার একটু মন দিয়ে শুনুন। এই পঞ্চম পয়েন্টটি বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু ভেতর থেকে এটাই সেই জিনিস যা আপনার পুরো অবস্থা বদলে দেয়।
দেখুন, যখন মানুষ একা বা ফাঁকা থাকে না তখন মস্তিষ্ক কাজ করে না। মস্তিষ্ক শুধু মনে করতে থাকে পুরনো কথা, পুরনো শব্দ, পুরনো মুহূর্ত, আর সেই মানুষটাকে যে আপনাকে না ভেবেই ভেঙে দিয়েছে। আর তারপর সেটাই হয়, ফোন সামনে রাখা থাকে কিন্তু মন শান্ত থাকে না। হাত নিজে থেকেই স্ক্রিন খুলে দেয়, এবার চেক করি দেখলো কি না, অনলাইন আছে কি না, আর তারপর মন বলে ব্যাস একবার লিখে দিই। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ আবার ভেঙে পড়ে। কারণ শূন্যতা কখনো সত্যি শূন্য থাকে না, শূন্যতায় আপনার দুর্বলতা কথা বলতে শুরু করে। আর যখন দুর্বলতা কথা বলে না, তখন মানুষ নিজেকেই হালকা করতে শুরু করে। কখনো মেসেজ, কখনো কল, কখনো এক লাইন কেমন আছো, আর তারপর সেই পুরনো কষ্ট। তাই আপনি কথাটা বুঝুন। পঞ্চম নিয়ম খুব পরিষ্কার, নিজের জীবনকে এতটাই ব্যস্ত করুন যে আপনাকে গায়েব মনে হয়। এবার গায়েব হওয়ার মানে এটা নয় যে আপনি কারো থেকে পালাচ্ছেন, এর মানে এটাও নয় যে আপনি কাউকে দেখানোর জন্য ড্রামা করছেন। এর মানে শুধু এতটুকুই যে আপনি এখন আপনার শক্তি আবার নিজের ভেতরে রাখছেন। কারণ সত্যি এটাই যে যতক্ষণ আপনি সেই মানুষটির কথা ভাবতে থাকবেন, আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন। আর যেদিন আপনি নিজেকে মজবুত বানাতে লেগে যাবেন, সেদিনই সেই মানুষটি ভেতর থেকে নড়বড়ে হতে শুরু করবে। সে এই কারণে নড়বে না যে আপনি কিছু বলেছেন, সে নড়বে কারণ আপনার জীবন তখন সচল থাকবে। আপনি থেমে থাকবেন না, আপনি ভেঙে পড়ে বসে থাকবেন না, আপনি আপনার দুনিয়া আবার নতুন করে গড়বেন। এখন ভাবুন তো, সে আপনাকে কোন অবস্থায় ছেড়েছিল? কিছুটা ভাঙা, কিছুটা দুর্বল, কিছুটা অস্থির, আর তার মনে এই বিশ্বাস জন্মে গিয়েছিল যে আপনি এখানেই থেমে যাবেন। কিন্তু যখন আপনি সত্যি সত্যি এগিয়ে যান, যখন আপনার হৃদয়ে কাজ জায়গা করে নেয়, যখন আপনার মস্তিষ্ক কোনো লক্ষ্যে নিবদ্ধ হয়, তখন তার ভেতরে প্রশ্ন জাগে, একে আজকাল দেখা যাচ্ছে না কেন? এ এত শান্ত কিভাবে হয়ে গেল? এ এখন আমার দিকে কেন আসছে না? আর এই প্রশ্নগুলোই তার ইগোতে আঘাত হয়ে লাগে। কারণ ইগো সবথেকে বেশি ভয় তখন পায় যখন সে বুঝতে পারে যে তার প্রভাব শেষ হয়ে যাচ্ছে। এখন আপনাকে কি করতে হবে? খুব সহজভাবে বুঝুন। নিজের রুটিন মজবুত করুন, সকালে ওঠার সময় ঠিক করুন, সারাদিনের কাজ ঠিক করুন, নিজের শরীরের যত্ন নিন, আর রাতে মনকে একটু বিশ্রাম দিন। আপনাকে কোনো বড় পরিবর্তন করতে হবে না, আপনাকে শুধু আপনার জীবনকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া থেকে বাঁচাতে হবে। কারণ অগোছালো জীবনই আপনাকে বারবার সেই মানুষটার কাছে নিয়ে যায়। আর মনে রাখবেন, আপনি যত নিজের কাজে ডুবে থাকবেন, তত আপনি ভেতর থেকে উঠে দাঁড়াবেন। আপনি যত নিজের লক্ষ্যের উপর টিকে থাকবেন, তত আপনার ভ্যালিউ বাড়বে। তাই আজ থেকে একটা কথা নিশ্চিত করে নিন, আপনি গায়েব বা অদৃশ্য হবেন না, আপনি বদলাবেন। আপনি পিছু নেবেন না, আপনি সামনে এগোবেন। আপনি লোক দেখানো করবেন না, আপনি নিজেকে গড়ে তুলবেন। আর এই এগিয়ে যাওয়াই সামনের জনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তো চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে শিখব যে যদি সে আবার কথা বলে, তবে আপনাকে সাথে সাথে গলে গেলে চলবে না, বরং শান্ত থেকে নিজের ভ্যালিউ রক্ষা করতে হবে। পয়েন্ট 6, সে কথা বললে সাথে সাথে গলে যাবেন না। এবার একটু মন দিয়ে শুনুন। এই ষষ্ঠ নিয়মটি দেখতে খুব ছোট, কিন্তু প্রভাবে সবথেকে ভারী। কারণ এখানেই আপনার ভালোবাসার নয়, বরং আপনার নিয়ন্ত্রণের আসল পরীক্ষা হয়। দেখুন, অনেক দিন আপনি নীরব থাকলেন, অনেক দিন আপনি নিজেকে সামলালেন, অনেক দিন আপনি ফোনের দিকে তাকানো থেকেও নিজেকে আটকালেন। আর এখন হঠাৎ একদিন সামনের জনের মেসেজ চলে এলো, মাত্র 2টি শব্দ, কেমন আছো অথবা কি করছো। সত্যি বলতে এই যে 2টি শব্দ না, এটাই হলো সবথেকে বড় জাল। কারণ সেই একটি মেসেজের পর মনের ভেতর অনেকগুলো আওয়াজ একসাথে চলতে থাকে। একটা আওয়াজ বলে, দেখো ও নিজে কথা বলেছে। দ্বিতীয় আওয়াজ বলে, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। আর তৃতীয় আওয়াজ সরাসরি আপনার হাতকে ফোনের দিকে টেনে নেয়। তারপর কি হয়? আপনি উত্তর লেখেন, আর সেই উত্তর আর ছোট থাকে না, তার মধ্যে আপনার সারাদিনের গল্প চলে আসে, আপনার মনের অস্থিরতা চলে আসে, আপনার পুরনো অভিযোগগুলো চলে আসে, আর কখনো কখনো আপনার প্রত্যাশাও চলে আসে। ব্যাস, এখানেই মানুষ নিজেকে দুর্বল করে ফেলে। এখন আমি আপনাকে খুব ভালোবেসে একটা কথা বোঝাই। প্রতিবার সামনের জন কথা বলতে এলেই যে সে আপনার মর্যাদা দিতে এসেছে, তা নয়। অনেক সময় সে ফিরে আসে শুধু এটা দেখতে যে আপনি এখনও সেখানেই আছেন কিনা, আপনি আজও তার দিকে ঝুঁকে পড়েন কিনা, আপনি আজও তার একটা ছোট মেসেজে গলে যান কিনা। আর আপনি যদি সেই মুহূর্তেই ভেসে যান, তবে তার মনে একটা কথা পরিষ্কার বসে যায়, কিছুই বদলায়নি, এ আজও আমার হাতের মুঠোয়, আমার পরিশ্রম করার কোনো দরকার নেই। এবার আপনি নিজে ভাবুন, যে মানুষ এই ভরসা পেয়ে গেছে যে আপনি আজও সাথে সাথে গলে যান, সে আপনার জন্য নিজেকে শুধরাবে কেন? সে আপনার জন্য নিজের ইগো ছোট করবে কেন? সে আপনাকে কদর করবে কেন?
তাই ষষ্ঠ নিয়ম খুব পরিষ্কার, সে কথা বললে সাথে সাথে গলে যাবেন না। কিন্তু খেয়াল রাখবেন, এখানে গলে না যাওয়ার মানে এই নয় যে আপনি কঠোর হয়ে যাবেন। এখানে গলে না যাওয়ার মানে এটা নয় যে আপনি খোঁচা দিয়ে কথা বলবেন। এখানে গলে না যাওয়ার মানে শুধু এতটুকুই যে আপনি নিজের ভারসাম্য বজায় রাখবেন। আর ভারসাম্য কেমন হওয়া উচিত? ছোট উত্তর, শান্ত মেজাজ আর সীমিত কথা। এখন খুব সহজভাবে বুঝুন, যদি সামনের জন লেখে কেমন আছো, তবে আপনি উত্তর দিন আমি ঠিক আছি বা সব ঠিক চলছে। ব্যাস, এটুকুই। কোনো লম্বা কথা নয়, কোনো প্রশ্ন নয়, কোনো অভিযোগ নয়, আর কোনো আবেগের জোয়ারও নয়। কারণ মনে রাখবেন, মানুষ লম্বা কথা তখনই বলে যখন ভেতরে ভয় কাজ করে। ভয় পাছে সে আবার দূরে চলে না যায়, ভয় পাছে সে আবার সব শেষ করে না দেয়, ভয় পাছে সে আবার ছেলে না দেয়। আর যখন আপনি ভয়ে কথা বলেন, তখন সামনের জন মজবুত হয় না, সে নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু যখন আপনার উত্তর ছোট হয়, যখন আপনার গলার স্বর শান্ত থাকে, যখন আপনি সীমিত থাকেন, তখন সামনের জন প্রথমবার থমকে দাঁড়ায়। সে ভাবে, এত শান্তি কিভাবে, এত স্থিরতে কিভাবে, ও এখন আগের মতো নেই কেন? আর এই প্রশ্নগুলোই তার ইগোকে সবথেকে বড় ধাক্কা দেয়। কারণ ইগো তখন কষ্ট পায় না যখন আপনি কাঁদেন, ইগো তখন কষ্ট পায় যখন আপনি তাকে ছাড়াও শান্ত থাকতে পারেন। আর একটা কথা বুঝে নিন, ছোট উত্তর দেওয়ার মানে এই নয় যে আপনি দূরত্ব তৈরি করছেন। ছোট উত্তর দেওয়ার মানে হলো আপনি নিজেকে সস্তা করছেন না। কারণ যেদিন আপনি সস্তা হয়ে যান, সেদিনই আপনার দাম পড়ে যায়। আর যেদিন আপনি ভারসাম্য বজায় রাখেন, সেদিন থেকেই আপনার দাম বাড়তে শুরু করে। তাই আজ থেকে একটা নিয়ম পাক্কা করে নিন, সে কথা বললে উত্তর দিন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। নম্রতা রাখুন, কিন্তু দুর্বলতা নয়। আর শান্তি বজায় রাখুন, কারণ এই শান্তি আপনাকে সবথেকে উঁচু স্তরে নিয়ে যাবে। তো চলুন এবার শেষ পয়েন্টের দিকে যাই, যেখানে বুঝব যে নিজেকে কতটা বদলাতে হবে যাতে সামনের জনের মনে ভয় তৈরি হয় যে একে সামলানো এখন আর আমার আয়ত্তে নেই। পয়েন্ট 7, এতটাই বদলে যান যে সে ভয় পেয়ে যায়। এবার একটু মন দিয়ে শুনুন, এই সপ্তম নিয়মটি শুধু একটি পয়েন্ট নয়, এটা আপনার পুরো পরিবর্তনের শেষ মোহর। কারণ এখানে কথা এটা নয় যে সামনের জন ফিরে আসবে কি আসবে না। এখানে কথা হলো যে এখন আপনি নিজেকে কোন জায়গায় দাঁড় করাচ্ছেন। দেখুন, অনেকে এটা ভাবে যে ইগো তখন ভেঙে যায় যখন আপনি কাঁদেন, যখন আপনি ছটপাট করেন, যখন আপনি দেখান যে আপনি কতটা ভেঙে গেছেন। কিন্তু সত্যি হলো, তাতে ইগো ভাঙে না, তাতে সামনের জন শুধু একটা ভরসা পায়। ভরসা এই যে আপনি আজও তারই আশেপাশে ঘুরছেন। আর এখন আমি আপনাকে খুব ভালোবেসে একটা কথা বলি, ভেঙে পড়া মানুষকে দেখে কেউ ভয় পায় না, মানুষ শুধু নিশ্চিন্ত হয়ে যায়। তাদের মনে হতে থাকে, এ তো এখানেই থাকবে, এ তো থেমে যাবে, এ তো নিজেই ফিরে আসবে। কিন্তু আসল ভয় তখন তৈরি হয় যখন সামনের জন প্রথমবার বুঝতে পারে যে এখন আপনি তার হাতের বাইরে চলে যাচ্ছেন। যখন সে দেখে যে আপনি চুপ আছেন কিন্তু শেষ হয়ে যাননি, আপনি শান্ত আছেন কিন্তু আপনার ভেতরে মজবুতি আছে। আর মনে রাখবেন, এই বদল কথায় দেখা যায় না, এই বদল আপনার চলন বলনে দেখা যায়, আপনার স্থিরতায় দেখা যায়, আর আপনার সিদ্ধান্তে দেখা যায়। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, সামনের জন এখন পর্যন্ত সবথেকে বেশি কোন জিনিসের উপর ভরসা করে বসেছিল? আপনার সাথে সাথে সহজলভ্য হয়ে যাওয়ার ওপর, আপনার বারবার ঝুঁকে পড়ার ওপর, আপনার বারবার বোঝানোর ওপর, আপনার বারবার পিছু নেমার ওপর, আর আপনার বারবার নিজেকে ছোট করে দেওয়ার ওপর। এখন ভাবুন তো, যেদিন এই সব বন্ধ হয়ে যাবে, সেদিন সামনের জনের ভেতরে কি সৃষ্টি হবে? ভয়। কিন্তু এই ভয় হিংসে থেকে নয়, এই ভয় হলো নিয়ন্ত্রণ হারানোর ভয়। আর সত্যি বলতে, অনেকেই এই কথাটা বোঝেন না যে সামনের জন আপনাকে তখন মনে করে না যখন আপনি তাকে ধরতে যান। সামনের জন আপনাকে তখন মনে করে যখন সে অনুভব করে যে সে আপনাকে আর ধরতে পারছে না। সে মনে মনে বলে, ও এখন আমার কথায় আর নড়াচড়া করে না, ও আগের মতো নেই, ও এখন আর আমার হাতে নেই। আর এই চিন্তাই তার ভেতরে অস্থিরতা হয়ে দাঁড়ায়। কারণ মানুষ সবথেকে বেশি অস্থির তখন হয় যখন তার প্রভাব কমতে শুরু করে। এবার আপনি জিজ্ঞেস করবেন, এতটা বদলাবো কিভাবে? আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি, এতটা বদলানোর মানে এই নয় যে আপনি কোনো কৃত্রিম মানুষ হয়ে যাবেন। এতটা বদলানোর মানে শুধু এতটুকুই যে আপনি আপনার দুর্বল অংশটাকে সেখানেই ছেড়ে দেবেন যেখানে আপনি সবথেকে বেশি নিজেকে নিচে নামিয়েছিলেন। মানে এখন আপনি উত্তরের জন্য অপেক্ষা করবেন না, এখন আপনি মনোযোগের জন্য ছটপট করবেন না, এখন আপনি কারো মুডের ওপর ভিত্তি করে নিজের রাত নষ্ট করবেন না, এখন আপনি নিজের আত্মসম্মানকে শুধু সম্পর্কের নামে কোরবানি দেবেন না। আর এই পরিবর্তন আসে কিভাবে? ছোট ছোট জিনিস থেকে আপনার নীরবতা বদলে যায়। আগে আপনার নীরবতা ছিল ভয় মেশানো, এখন আপনার নীরবতা হবে বোধশক্তি সম্পন্ন। আগে আপনি যখন থামতেন তখন ভেতরে ভেঙে পড়তেন, এখন আপনি যখন থামেন তখন ভেতরে নিজেকে সামলে নেন।
এখন আপনি নিজের দিন কাটান কারো উত্তরের উপর ভিত্তি করে নয়, বরং নিজের অভ্যেসের উপর ভিত্তি করে, নিজের কাজ দিয়ে, নিজের উন্নতি দিয়ে। আর এটাই সেই জায়গা যেখানে সামনের জন প্রথমবার থমকে যায়, কারণ তার মনে একটা প্রশ্ন জাগে, ও এখন এত শান্ত কেন? ও আমাকে নিয়ে এত নির্বিকার কেন? ও কি সত্যি এগিয়ে গেল? আর এবার এই লাইনটা ধরুন, যেদিন আপনি সত্যি বদলে যান সেদিন সামনের জনের ভয় লাগতে শুরু করে, কারণ তখন সে আর বুঝতে পারে না আপনাকে আটকানোর জন্য কোন বাটনটা টিপবে। আগে সে আপনার মনে দয়া তৈরি করতে পারত, আগে সে আপনার আবেগগুলোকে নাড়িয়ে দিতে পারত, আগে সে একটা শব্দে আপনাকে দুর্বল করে দিতে পারত, কিন্তু এখন ও সবার কাজ করে না। আর এই ভেঙে যাওয়া নিয়ন্ত্রণই তার অহংকারকে সবথেকে বড় ধাক্কা দেয়। তাই এই শেষ পয়েন্টের সার কথা খুব পরিষ্কার, এতটাই বদলে যান যাতে আপনার নীরবতা সাজা বা শাস্তি মনে না হয়, বরং আপনার শক্তি মনে হয়। আপনি শান্ত থাকুন কিন্তু দুর্বল হবেন না, আপনি থমকে থাকুন কিন্তু পেছনে যাবেন না। আর আপনি যদি এখানে পর্যন্ত পৌঁছে থাকেন তবে নিচে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, বদল। কারণ আজ আপনি এটা ঠিক করে নিয়েছেন যে এখন আপনার জীবন অন্য কারো উত্তরের উপর চলবে না। শুধু মনে রাখবেন, এখন আর পিছু নেওয়া নয়, এখন শুধু সামনে এগিয়ে যাওয়া। আর এগিয়ে যাওয়াটাও এমনভাবে যাতে সামনের জন ভয় পেয়ে যায় যে আপনি আর তার আয়ত্তে নেই। আর শেষ কথা, আপনি যদি এখানে পর্যন্ত শুনে থাকেন তবে আপনি সত্যি নিজেকে বদলাতে চান, নিচে কমেন্টে শুধু একটা লাইন লিখুন, এখন আমি নিজেকে বেছে নিচ্ছি। আর চ্যানেলের বাকি ভিডিওগুলোও অবশ্যই দেখুন, কারণ পরের ভিডিওতে বুঝব যখন সামনের জন ফিরে আসবে তখন তাকে সঠিক লাইনে কিভাবে রাখা যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শান্তি বজায় রাখুন আর নিজেকে মজবুত করে গড়ে তুলুন। নিজের ভয়ের মোকাবিলা করো, ভয়কে কখনো শত্রু হতে দিও না। যে কাজ তোমাকে ভয় দেখায় সেটাই তোমাকে শক্তিশালী করে। কোনো চ্যালেঞ্জ সামনে এলে পালিয়ে যেও না, মোকাবিলা করো। ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও এবং সবসময় নিজের সিদ্ধান্তে স্পষ্ট থাকো। নিজের শক্তি কখনো নষ্ট করো না। যারা নেতিবাচকতা ছড়ায় বা তোমাকে দুর্বল দেখানোর চেষ্টা করে তাদের থেকে দূরত্ব বজায় রাখো। মনে রেখো, তোমার শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র এবং তা রক্ষা করা তোমার দায়িত্ব। অন্যের প্রয়োজনে নিজের অগ্রাধিকার বা প্রায়োরিটি বদলে ফেলো না। তোমার সময় এবং শক্তি আগে তোমার নিজের জন্য। সোশ্যাল মিডিয়া বা মানুষের রায়ের ওপর নিজের খুশি টিকিয়ে রেখো না। নিজের খুশি নিজে তৈরি করো, নিজের শখ পূরণ করো, নিজের স্বপ্নের পেছনে ছোট। একা সময় কাটাতে ভয় পেও না, একা ঘোরো, একা কিছু শেখো, একা নিজের সিদ্ধান্তগুলোকে শক্তিশালী করো। এই সব তোমাকে শেখাবে যে তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই এবং তোমার আত্মবিশ্বাস নিজে থেকেই বাড়বে। যারা তোমাকে বোঝে না বা তোমার কদর করে না তাদের ছেড়ে দাও। যারা তোমার আসল মূল্য বোঝে তারাই তোমার আশেপাশে থাকবে। মনে রেখো, সিগমা নারী কখনো অন্যদের নিজের প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে দেয় না। সে নিজের জীবনের জন্য নিজে দায়ী থাকে। যদি কেউ কিছু ভুল করে তবে সে সরাসরি জিজ্ঞেস করে এবং পরিষ্কার উত্তর দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নয়। সে যে কোনো পরিস্থিতিতে নিজের শান্তি এবং আত্মসম্মান বজায় রাখে। নিজের আবেগ এবং কাজের ওপর নিয়ন্ত্রণ রাখো। কখনো কাউকে নিজের ভয় বা দুর্বলতা দেখানোর প্রয়োজন নেই। সিগমা নারী সবসময় সক্রিয় এবং সচেতন থাকে, নিজের শক্তি বজায় রাখে এবং নিজের সিদ্ধান্তে স্থির থাকে। যদি তুমি এসব মেনে চলো তবে তুমি নিজে অনুভব করবে যে তোমার উপস্থিতিতে মানুষ প্রভাবিত হচ্ছে। মানুষ তোমাকে হালকাভাবে নেবে না। তোমার মতামত এবং তোমার শব্দ তাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। তুমি কারো অভাব নও, কিন্তু তুমি যে কোনো পরিস্থিতিতে সম্মান এবং প্রভাব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো। এটি সেই রানী যে ভয়হীনভাবে চলে, নিজের শক্তিকে চেনে এবং কারো চাপে আসে না। আজ থেকেই এই অভ্যাস করো। ভয়কে জয় করো, নিজের শক্তি রক্ষা করো, পরিষ্কারভাবে কথা বলো এবং নিজের শব্দের মধ্যে জোর রাখো। এভাবেই তুমি এক সত্যিকারের সিগমা নারী হয়ে উঠবে, যার উপস্থিতি সর্বত্র অনুভূত হবে এবং কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করবে না। যদি তুমি সত্যিকারের সিগমা নারী হতে চাও তবে আগে বোঝো যে তোমার সম্পর্ক তোমার জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। স্বামী বা সঙ্গী থাকলেও মনে রেখো, তুমি তোমার আবেগ, তোমার সিদ্ধান্ত এবং তোমার সম্মানের মালিক। যদি সে এমন কিছু করে যা তোমাকে কষ্ট দেয় তবে সরাসরি তাকে জানাও। ভেবো না যে চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে। চোখে চোখ রেখে পরিষ্কার বলো যে তোমার এটা পছন্দ নয়, তুমি এটা সহ্য করবে না। কোনো মিথ্যা, প্রতারণা বা অকারণে সমালোচনা সহ্য করো না। সিগমা নারী কখনো চুপচাপ কষ্ট পায় না, সে সবসময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখে। সম্পর্কের মধ্যে নিজের সীমানা একদম স্পষ্ট রাখো। এটা ভেবো না যে ভালোবাসার নামে তোমাকে সব সহ্য করতে হবে। যদি তোমার স্বামী বা সঙ্গী তোমার সময়, ব্যক্তিগত জায়গা বা সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে পরিষ্কার বলো, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজে নেব এবং আমার কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই দৃষ্টিভঙ্গি তোমার সম্মান বাড়ায় এবং সম্পর্কের শক্তির ভারসাম্য বদলে দেয়। যে কোনো কথোপকথনে ভয় দেখিও না,
যদি কেউ তোমাকে চ্যালেঞ্জ করে তবে জবাব সাথে সাথে পরিষ্কার ও সরাসরি দাও। পিছিয়ে যাওয়া, অজুহাত দেওয়া বা সাফাই দেওয়া দুর্বলতার লক্ষণ। নিজের ঘরে এবং নিজের কাজে আত্মসম্মান বজায় রাখো। ঘরের দায়িত্বের মাঝে নিজেকে হারিয়ে ফেলো না। স্বামীকে এটা দেখাও যে তুমি তার জীবনের সমর্থন, কিন্তু নির্ভরশীল নও। নিজের কেরিয়ার, শখ, সামাজিক যোগাযোগ এবং ব্যক্তিগত উন্নতির দিকে নজর দাও। যখন তুমি নিজেকে অগ্রাধিকার দাও তখন মানুষ এমনিতেই তোমার প্রতি আকৃষ্ট হয়। যারা তোমাকে হালকাভাবে নেয় তারা তোমার ধারাবাহিকতা এবং স্বাধীনতা দেখে বদলে যায়। নিজের কথা বলা এবং বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল দাও। স্বামী বা অন্য কেউ যখন সামনে কথা বলবে চোখে চোখ রেখে শোনো এবং উত্তর দাও। দুর্বল কণ্ঠস্বর, তাড়াহুড়ো করে উত্তর দেওয়া বা ঘাবড়ে যাওয়া তোমার শক্তি কমিয়ে দেয়। শান্ত, আত্মবিশ্বাসী এবং সরাসরি থাকো। যদি কোনো আচরণ পছন্দ না হয় তবে সাথে সাথে প্রতিক্রিয়া দাও। কথা ঘুরিয়ে ফিরিয়ে বলো না, সরাসরি ও স্পষ্টভাবে বলো। এতে সামনের জন পরিষ্কার ইঙ্গিত পায় যে তুমি নিজের দাম জানো এবং কারো চালাকি বা অপমান সহ্য করবে না।